আমি 2017 সালে একটা ভিডিও পাই, সেটাও একটা সিক্রেট সোর্স থেকে, আমি সোর্সটা বলবো না। ওকে। একজন মা তার 2 বছর বয়সী সন্তানকে গ্রিল করেছেন। আহা, এবং সে এনজয় দ্যাট। অফ, কিভাবে সম্ভব? এবং সেই দৃশ্যই আমার মনে হলো, আমি যখন অ্যাবস্টেন ফাইলটা খুললাম, আমার মনে হলো আমি ওরকম দৃশ্যই দেখছি। তো তখন আমি রিলেট করার চেষ্টা করলাম যে ঘটনা কি, এটা কেন করছে। তো তখন আমি সেই মা 2017 সালে আমি যে মায়ের ভিডিওটা দেখি, আমি ওনাকে নিয়ে স্টাডি করলাম। স্টাডি করে দেখলাম যে উনি প্ল্যানচেট থেকে শুরু করে উনি বেশ কিছু শ্যাটানিক স্টাইল ফলো করতেন, শ্যাটানিক প্রে করতেন, মানে শয়তানকে উনি সন্তুষ্ট করতে চাই এই ইয়েগুলো দিয়ে। তো তখন আমি চিন্তা করলাম তাহলে জেফ্রি অ্যাপস্টেন কি কোনোভাবে এটার সাথে রিলেটেড। তখন আমি আরও ভিন্ন কিছু টার্মস খুঁজে পাই। জেফ্রি অ্যাপস্টেনের যে সাম্রাজ্য, যে আয়ারল্যান্ড আর কি, সেখানে কিন্তু শুধু উদ্ভট বা ভয়ঙ্কর জিনিস পাওয়া গেছে তাই না। যে ভাইয়া এটা কি, এটাও কি আদৌ সম্ভব যা দেখছি, এগুলো কি মানুষের কাজ? তো তখনই আমি ভেবেছি যে জেফ্রি অ্যাপস্টেন ফাইলে আমি যা যা দেখেছি তার কিছুটা অংশ আমি আমানিশার এই এপিসোডে তুলে ধরব। কিন্তু এইখানে আমার কাছে যেটা অকল্পনীয় মনে হয় সেটা হচ্ছে যে এই যে একটু আগে যেটা বলছিলেন যে মা তার শিশু সন্তানকে পুড়িয়ে খাচ্ছে, কিন্তু এটা তো প্রমাণ আছে। তো হ্যাঁ, প্রমাণ আছে, এবং সেই মা ইচ্ছে করে সেটা ভিডিও করেছে। হ্যাঁ, মানে এই বিষয়গুলো না আমার কাছে আসলে অবাস্তব। আপনার কাছে অবাস্তব কেন মনে হচ্ছে জানেন? যে মানুষ হয় মানুষের মাংস খাচ্ছে এবং তার সন্তানের মাংস সে খাচ্ছে। হ্যাঁ, এবং কিভাবে? আপনারা জানেন যে 3 মিলিয়ন পেজ, মানে 30 লক্ষ পাতার ফাইল হচ্ছে জেফ্রি অ্যাপস্টেন ফাইল। তো আমি 30 লক্ষ পাতা তো আর স্ক্রল করা আমার পক্ষে সম্ভব না। আমার কাছে পুরো নথিটা আছে, 3 মিলিয়ন পেজের পুরো নথিটা আমার কাছে আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি সেটা খুবই সেন্সিটিভ একটা সোর্স থেকে কালেক্ট করি। কে? অমানিশা। অমানিশা, রনি ও শাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টা, ঢাকা FM 90.4-এ। হ্যালো, আসসালামু আলাইকুম। শুনছেন ঢাকা FM 90.4। আর এই মুহূর্তে আমি রনি আছি আপনাদের সাথে, এবং আমার সাথে আছে বরাবরের মতো শাফিউল মাওলা। শুরু হয়ে গেল অমানিশা। অমানিশা অন্ধকারের গল্প করার জন্য আমরা আসলে সবসময় চাই আপনাদের সাথে সেই অন্ধকারে ঘটে যাওয়া গল্প বা ঘটনা শেয়ার করার জন্য আমরা উদ্গ্রীব হয়ে থাকি। যেহেতু দেশের পরিস্থিতি কিছুটা খারাপ ছিল, শেষ পর্যন্ত নির্বাচন হয়েছে এবং নতুন করে আবার সবকিছু শুরু হতে যাচ্ছে, সেই আলোকে আমরাও আবার নতুন করে কামব্যাক করেছি। তো আমার সাথে শাফিউল মামলা আছে। শাফি, আপনি গত এপিসোডে আসলে ঢাকার বাইরে ছিলেন, যার কারণে অনেকেই মিস করেছে আপনাকে। তবে আমি দেখেছি যে আমি গত এপিসোডটি দেখেছি এবং খুব দুর্দান্ত আপনি একাই আলোচনা করেছেন। বাট আমি যদিও আমাকেও মিস করেছি, তবে আমি উপভোগও করেছি আপনাকে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আর শাফিউল মামলা সম্পর্কে মাঝে মধ্যে আমাকে আসলে রিমাইন্ড করে দিতে হয়। আপনারা যারা শুনছেন, শাফি কিন্তু একাধারে বিভিন্ন রকম গণমাধ্যমে কাজ করে এবং বাংলাদেশের এই মানে ওর বয়সে এই প্রথম কেউ এভাবে কাজ করা আমি দেখেছি আর কি। তো আশা করি যারা বিভিন্ন রকম গণমাধ্যমের সাথে যুক্ত আছেন বা শাফিউল মাওলার ভয়েস ওভার সম্পর্কে ধারণা আছে বা কন্টেন্ট কিভাবে মেকিং করতে হয় সেই ধারণা যদি নিতে চান, তাহলে শাফিকে ফলো করতে হবে। এটার বিকল্প না, আসলে ভয়েস ওভারের ক্ষেত্রে আপনিও দুর্দান্ত। এটা তো না, এটা আসলে আপনি ভালো লাগার জন্য বলছেন। আমরা দুজনেই আসলে অনেক রকম কাজের সাথে যুক্ত থাকি। আমরা হয়তো খুব ভালো করি তা না, তবে আমরা দুজনেই বেশ কয়েকটা ডাইমেনশন নিয়ে কাজ করি। হরর এবং প্যারানরমাল তার মধ্যে একটা, যে কারণে অমানিশায় আমাদেরকে হরর বা প্যারানরমাল ঘটনা আমাদেরকে আসলে খুবই টানে। আমাদের ওই জায়গা থেকে আমাদের যোগসূত্রটা হয়েছিল এবং আমাদের মধ্যে যে সিঙ্ক আপের যে ব্যাপার আছে, যে আপনারা অনেকে আমাকে টেক্সট করেছেন, ভাই শাফিউল মাওলা কোথায়? তো শাফি নাই বলে অনেকে আমাকে টেক্সট করেছেন যে শাফি কেন নাই বা ছিল না কেন। তো তার মানে আমাদের যে সিঙ্ক আপটা আপনারা সেটা উপলব্ধি করতে পেরেছেন। তো এই কারণেও আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি এবং আমাদের আত্মার অন্তরস্থল থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আজকে অমানির সাথে
যারা যুক্ত হচ্ছেন বা যুক্ত হতে থাকবেন, যেহেতু আমাদের এটা ইউটিউব এবং সোশ্যাল মিডিয়াতে এই এপিসোডগুলো দেয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো সময় আমাদের অমানিশা উপভোগ করতে পারেন। বিশেষ করে যারা স্কুলে পড়েন বা কলেজে পড়েন, তাদের কাছে ভৌতিক ঘটনা বা ভূতের গল্প এখনও খুবই আনন্দদায়ক এবং ভয়ানক একটা আনন্দদায়ক। তো ভয়ানক আনন্দদায়ক কেন বলেছি শাফি, যে আমরা কিন্তু হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমরা যেরকম আনন্দ পাই এবং আমাদের আসলে বয়স মানুষ যখন কেন ভয় পায় জানেন, হ্যাঁ, এটার একটা ব্যাখ্যা আছে। সাইকোলজিস্টরা মনে করে মানুষ আসলে ভয় পেতে ভালোবাসে। আচ্ছা আচ্ছা দিন শেষে এই যে ভৌতিক ব্যাপার, শিহরণের একটা ব্যাপার, তারপরেও কিন্তু মানুষ এই ঘটনাগুলো বলছে, শোনার সব জন্য বা- কাজিনরা হ্যাঁ, একসাথে হ্যাঁ, হলে এই গল্পগুলো হ্যাঁ, করছে। যেটা আমরাও ছোটবেলায় হয়ে এসেছি, রাইট, তো নানির বাড়ি বা দাদু বাড়ি যখন গেছি। সো হ্যাঁ, আলটিমেটলি এটা প্রমাণিত যে মানুষ ভয় পেতে ভালোবাসে। সেক্ষেত্রে হ্যাঁ, আপনার কথা যথার্থ। ওকে। তো আমরা অফ ইয়ারে আমরা এসে আগে কিন্তু গ্রুমিং করে নিই, এবং আমাদের যিনি প্রোগ্রাম প্রডিউস করছেন বা আমাদের সাউন্ড ডিজাইনে যিনি কাজ করছেন রেগুলার, সুশান্ত দার সাথে আমরা যখন শো করব, তার আগে কিন্তু দাদার সাথে আমরা একটু অফ গল্প করি, চা খাই। গ্রুমিং করি, বা আমরা সাজিয়ে নিয়ে প্লটটা আসলে কিভাবে বলবো। তো অফ এয়ারে আজকে শাফিউল মাওলা এত মানে ভয়ানক কিছু ইনফো আমাকে দিয়েছে, যেটা আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং, ভয়ানক মনে হবে। তো শাফির যে ঘটনাটা আছে সেটাতে আমরা একটু পরে যাচ্ছি, তার আগে আমরা বরাবরের একটু মতো- রনি ভাইয়ের ঘটনা মতো, দিয়ে হ্যাঁ। আজকে শুরু করব, শুনবো আমি। হ্যাঁ, বরাবরের মতো আমি শুরু করছি। একটা ছোট্ট একটা ঘটনা, খুব বেশি বড় ঘটনা না, বলতে হয়তো কয়েকটা মিনিট লাগবে মাত্র। তো এই ঘটনাটা প্রায় 10 থেকে 12 বছর আগের, এবং এই ঘটনা হবার পরে এটা আমি বিভিন্ন রকম মিডিয়াতে আমি শেয়ার করেছিলাম। আচ্ছা, এবং ঘটনাটা কোন অঞ্চলের, কোন এটা এলাকার? চুয়াডাঙ্গা নামে একটা হ্যাঁ, জেলা আছে শহর বাংলাদেশে। আছে, বাংলাদেশের বিখ্যাত একটা জেলা শহর চুয়াডাঙ্গা, হ্যাঁ, হ্যাঁ, দর্শনা, হ্যাঁ, অবশ্যই, তারপরে মেহেরপুর, এই একই জনের জায়গা আর কি। তো সেই সময় এই ঘটনা ঘটার পরে ধীরে ধীরে যখন ডিজিটাল মিডিয়া ডেভেলপ হলো বাংলাদেশে, ইউটিউব বা ভার্চুয়াল আরো বেশ কিছু আছে, তো সেই জায়গাগুলোতে এইটা নিয়ে ভিডিওতে গল্প অনেকে বলেছে, বা আমিও অনেক জায়গায় এই গল্পটা বলেছি। আমরা একটু শুনি আজকে। হ্যাঁ হ্যাঁ, এবং যারা লিসেনার আছেন বা আমাদের যারা ভিউয়ার্স আছেন, আশা করি এই ঘটনা শুনে আপনারা বুঝতে পারবেন যে হয়তো কখনো শুনেছেন বা কখনো কারো মুখে শুনেছেন বা কোনো চিত্রায়িত জায়গায় এটা দেখেছেন, এরকম হতে পারে। তো সাইফুল নামে একটা ছেলের কথা, এটা মানে আমি এর আগে দুবার দুটো জায়গায় বলেছি, আজকে আবার আপনাদের মানে জন্যই বলা আর কি, যেহেতু অনেক দিন হয়ে গেছে, একটু রিমাইন্ড করে দেয়া, বা এই ঘটনা ঘটতে পারে বা এইরকম আরো অনেক আসলে এই ঘটনা তো অপরিবর্তনশীল, যা ঘটে যায় তা তো ইতিহাস, তা থেকেই যাবে। হ্যাঁ, যেরকম আপনাকে যদি একটা মশা কামড় মারে, আমাকে 5 বছর পরেও মিথ্যা হয়ে যাবে। হ্যাঁ, বা আমাকেও সেই মশাটা কামড় মারতে পারে, রাইট, কামড় দিতে পারে। তো বিষয়টা এরকম। তো সাইফুলের বাড়ি চুয়াডাঙ্গা শহরে। তো চুয়াডাঙ্গা থেকে একটা লোকাল ট্রেন আছে, যেটা চুয়াডাঙ্গা শহর থেকে আশেপাশে মুভ করে আর কি। তো সাইফুল একটা কম্পিউটারের একটা দোকানে জব করে আর কি, কম্পিউটার হার্ডওয়্যার বিভিন্ন রকম সফটওয়্যার ভিত্তিক একটা দোকানের হ্যাঁ, মতো হ্যাঁ, আছে। হ্যাঁ, আগে তো বুঝতে বাংলাদেশে এরকম হতো যে কম্পিউটার বা সফটওয়্যার নিয়ে যে অনেক বড় অফিস থাকতে হবে এরকম ছিল না। না না, অনেক দোকানে দেখতাম যে উইন্ডোজ দিত, অনেক কিছু, এটা দেখেছি, আমরাও ছোটবেলায় দেখেছি। তো এইরকম একটা দোকানে সাইফুল কাজ করে। তো সাইফুলের বাসা আবার সেই দোকান থেকে মিনিমাম 30-35 মিনিটের রাস্তা আর কি, ট্রেনে 30-35 মিনিট ট্রেনে যাওয়া মানে কিন্তু অনেক, বেশ কয়েক কিলোমিটার হতে পারে, সেটা 20 কিলোমিটারও হতে পারে আর কি। তো সাইফুল যেটা করতো যে ট্রেনে করেই অফিসে যেত, আবার ট্রেনে করে আসতো। তো রাতে ট্রেন ও প্রতিদিন রাতে 8:30টায় ও ট্রেন ধরতো। তো একদিন কোনো কারণেই সাইফুলের অফিসে অনেক কাজের প্রেশার ছিল, যার কারণে সে 8:30টা ট্রেন মিস করে, এবং স্টেশনে এসে দেখে যে ট্রেন চলে গেছে অলরেডি। তখন বাজে রাত 8:45টার মতো বাজে আর কি। তো রাত 8:45 যখন বাজে, সে একটু খোঁজখবর নিয়ে দেখলো যে এর পরে আর কোনো ট্রেন আছে কিনা। তখন স্টেশন মাস্টারের রুমে সে যায়। স্টেশন মাস্টারের রুমে যাবার পরে স্টেশন মাস্টার জানে যে লাস্ট ট্রেন আসবে ঠিক রাত 10টায়।
আপনি অর্থাৎ সেটাতে আর কিছুক্ষণ অপেক্ষা করতে হ্যাঁ পারে হ্যাঁ আর সে। হয়তো Okay. ঘন্টা খানেকের একটু বেশি অপেক্ষা করা লাগতে পারে। এটা কত সালটা আপনি বললেন যে? এইটা প্রায় 2006-07 সালের কথা। 2006-07 সালে আসলে রাত 15:30 কিন্তু কম রাত না, হ্যাঁ হ্যাঁ, আর যেহেতু মফস্বল এরিয়া এরিয়া সেখানে প্রায় মধ্যরাত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো চুয়াডাঙ্গা শহর থেকে আরো বাইরে সেখানে একটা ছোট্ট একটা দোকানে, কম্পিউটারের দোকানে সে কাজ করে। তো যাই হোক, সাইফুল তখন ভাবছিল যে অপেক্ষা করা ছাড়া তো আর কোনো উপায় রাস্তা নেই। নেই। তো তারপরে যেটা হচ্ছিল, সাইফুল অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল এবং দেখছিল যে স্টেশনে আর কে কে আছে বা স্টেশনে কোনো হকার আছে কিনা। স্টেশনে কিন্তু ম্যাক্সিমাম হকার বা চায়ের দোকান বা থাকে কেউ এরকম- হয়তো বা ঝালমুড়ি বিক্রি করছে, কেউ হ্যাঁ, এক পাশে দাঁড়িয়ে বাদাম বিক্রি করছে, কেউ চা নিয়ে হাঁটাহাঁটি করছে, হ্যাঁ, এরকম হ্যাঁ। একটা দৃশ্য তো স্টেশনে সেদিন আমরা দেখি। আসলে কেউ ছিল না। নিঃশব্দ, এইটা শুনশান। সাইফুলের, হ্যাঁ এটা সাইফুলের কাছে খুবই অবাক করা একটা বিষয় যে আসলে ও একটু চা খেতে চাচ্ছিল, যে সময়টা কাটাই চা, মানে সারা দিন পরিশ্রম করে খুব ক্লান্ত, একটু চা খেতে পারলে ভালো লাগতো, বাট ওইরকম কোনো কিছু ছিল না। মানে এবং স্টেশন মাস্টার ছাড়া কি আর কিছুই ছিল না ওখানে? ছিল দু একজন স্টাফকে দেখা যাচ্ছে এবং এক দুইজন হচ্ছে ট্রেনে ওঠার জন্য অপেক্ষা করছিল মানে দাঁড়িয়ে তবুও দাঁড়িয়ে। নিঃসঙ্গতাই আসলে। হ্যাঁ হ্যাঁ, মানে নিঃশব্দ যদি বলি সেটা ভালো হয় আর কি, মানে নিঃশব্দ আর কি, মানে ওইরকম কোনো ভিড় নাই, কিছু নাই। তো সেক্ষেত্রে সে নিজেকে খুব একটু ছিমছাম, হ্যাঁ গা একটু- ছমছমে একটু পরিবেশ। হ্যাঁ ক্লান্ত ছিল এবং সেখানে সে একটু অসহায় বোধ করছিল আর কি। তো একটা সময় অপেক্ষা করতে করতে একটা সময় ট্রেন আসে এবং ট্রেনে উঠে পড়ে সাইফুল। এবং সাইফুল ওঠার সময় খেয়াল করলো, যখন ট্রেনটা, তো আমি ট্রেনে গিয়েছি, আমরা রিসেন্ট আমরা রাজশাহীতে রাজশাহী ঘুরে আসলাম। ট্রেনে আপনি তো বুঝতে পেরেছেন যে ট্রেনটা যখন এসে থামছে অন্যান্য লোকজন নেয়ার জন্য, যাত্রী নেয়ার জন্য, তখন কিন্তু ট্রেনটা ধীরে 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 থেমে যায় এবং গতি কমে কমে আসে। হ্যাঁ কমে আসে এবং বিভিন্ন বগি বলে, যেটাকে ট্রেনের এক একটা হ্যাঁ, ঘরকে হ্যাঁ, বগি কামরা, বলে, কামরা বা কামরাকে বগি বলে। তো সাইফুল খেয়াল করছিল যে প্রত্যেকটা বগি একদম ফাঁকা, মানে একদমই খালি ফাঁকা, ছিল। হয়তো হাতে গোনা কোনো বগিতে একজন বা আসলে দুইজন আপনি আছে। এই যে ঘটনাটা বলছেন, আমি রিলেট করতে পারছি কেন, আমি ছোটবেলায় কয়েকবার এইরকম স্টেশন, যেমন রাত 11টা-12টা, আমার অনেক আত্মীয় স্বজন যখন মফস্বল থেকে রাজধানীতে আসতেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ওই রকম ফাঁকা ট্রেন আমি দেখেছি এবং আচ্ছা, আচ্ছা। ওই পরিবেশটাই যেন কেমন ভয়ের, চারপাশে ঝিঝি পোকার ডাক, আমি Right, বুঝতে right, পারছি right, পরিবেশটা। right. তারপর তো তারপরে যখন সাইফুল ট্রেনে উঠে গেল, তখন দেখে যে ট্রেনের সবগুলো সিট ফাঁকা, কিন্তু শেষের সিটে একজন ভদ্রলোক বসে আছে, আছে। বয়স্ক ভদ্রলোক। এবং বয়স্ক ভদ্রলোক ওই সময়টা ছিল আসলে গরমের সময়, ট্রেন থামার কারণে তার গরম লাগছিল, উপরে ফ্যান চলছিল, তারপরে সে নাকি তার হাতে কোন একটা ফাইল ছিল, সেই ফাইল দিয়ে এভাবে বাতাস বাতাস করছে, করছিল যে গরমের কারণে। তো সাইফুল উঠে সামনের ফাঁকা সিটে বসে পড়ে এবং একটু এক পলক খেয়াল করলো যে সে ভদ্রলোকটি একটু গরম করার জন্য বাতাস করছিল আর কি। তো সাইফুল যখন বসে পড়লো, বসার ঠিক 1 মিনিটের মধ্যেই ট্রেন ছেড়ে দিল। ট্রেন কিন্তু থামার পর বেশিক্ষণ দেরি করে না, সাব স্টেশন যেগুলো আছে, থামার পরে হয়তো 2-3-4 মিনিটের মতো থেমে থাকে, তারপর আবার শুরু করে। তারপর যাত্রীও নেই, লাইনও হয়তো ফাঁকা, চলে গেছে। হ্যাঁ হ্যাঁ। তো যখন ট্রেন ছাড়লো, তো একটু পরে একটা স্টেশন, আর একটা ছোট্ট একটা স্টেশন আছে, সেখানে ট্রেন খুবই স্লো ভাবে থেমে যায় এবং সেখানে সাইফুল খেয়াল করলো যে সে ভদ্রলোক সেখানে নেমে গেল। হ্যাঁ, বয়স্ক ভদ্রলোক অর্থাৎ সেখানে নেমে গেল। সাইফুল কি তখন ট্রেনে, তাহলে তো সে একাই, সে কারণ একা, আর কেউ তো হ্যাঁ, ছিল না। রাইট, হ্যাঁ। তো সাইফুল তখন, মানে তার মধ্যে আসলে সে রেগুলার যাওয়া আসা করে, তো মানে আসলে যে আর কিছুক্ষণ গেলেই তার বাড়ি, তো ওই ভয় ভীতি এই কাজ করে ধরনের কোনো চিন্তা তার আমারই মাথায় তো নেই। এলাকা এরকম একটা হ্যাঁ মত। হ্যাঁ, আমাদেরই এলাকা, যে এরকম ধরেন আপনি মিরপুর থেকে গুলশানে আসলেন, হ্যাঁ, ওটা নিজেদেরই মনে আবার হয়। গুলশান থেকে মিরপুরে যাচ্ছেন, এখানে তো ভূতের ভয় পাওয়ার কোনো Right. মানে সম্ভাবনা নেই। তো সাইফুল খেয়াল করলো, জাস্ট ভদ্রলোক বা বয়স্ক ভদ্রলোক যিনি ছিলেন তিনি নেমে গেলেন আর কি। তো নেমে যাওয়ার পরে সাইফুল একটু পেছন ঘুরে দেখলো যে আর কেউ নেই। হ্যাঁ, সাইফুল একটু তখন অনেক ক্লান্তি বোধ করছিল, যে সারাদিন পরিশ্রম করেছে, স্বাভাবিক। চাও খেতে পারেনি স্টেশনে এসে। তো সাইফুল যেটা করলো যে তখন একটু পা লম্বা করে দিয়ে, মানে খালি পেয়েছে একটু ট্রেন, গা এলিয়ে দিয়ে আসলে ঘুমানোর চেষ্টা করলো। একটুখানি ঘুম হতেই ট্রেনের জানালায় কি যেন একটা ঝিলিকের মতো, একটা আলোর মতো সে অনুভব করলো আর কি।
কি যেন একটা ঝিলিক দিল, চোখ মেলে দেখে যে একটা মানে পাগলি বলি না আমরা, যে অনেক সময় হ্যাঁ মানে একটু ছেঁড়া জামা crazy, পরে একটু পাগলি crazy দেখতে, হ্যাঁ। পাগল পাগলি ঘোরে স্টেশনে, এরকম কিন্তু হ্যাঁ, অনেক স্টেশনে হ্যাঁ, হয়। হ্যাঁ। তো একটা মহিলা পাগল, মানসিক ভাবে অসুস্থ, মানে ছন্ন ছাড়া একটা হ্যাঁ, মানুষ, তার ময়লা একটা জামা পরে আছে, এইদিকে ডানার এখানে ছেঁড়া, তারপরে চোখে মুখে নোংরা দাগ ভরে আছে, এগুলা হচ্ছে আর কি। যখন একটা ঝিলিক একটা আলো অনুভব করলো সাইফুল, চোখ মেলে দেখে যে ট্রেনের জানালায় একটা মানসিক বিকারগ্রস্ত একজন নারী, হ্যাঁ পাগলি যাকে হ্যাঁ হ্যাঁ আমরা দেখেছি স্টেশনে স্টেশনে এরকম কিছু কিন্তু- চরিত্র থাকে, হ্যাঁ। তার ছন্ন ছাড়া, বাড়ি নেই, ঘর নেই, মাথায় জট, হ্যাঁ ওরকম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। বা আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের অনেক পুলিশ স্টেশনের সামনে, মানে থানার হ্যাঁ সামনে মানে ওই কিন্তু পাবলিক এরকম প্লেস গুলোতে যেখানে হ্যাঁ, কারো হ্যাঁ। ব্যক্তিগত দখল নেই, এই জায়গাগুলোতে এরকম চরিত্রগুলো হ্যাঁ, দেখা হ্যাঁ, যায়, হ্যাঁ, হ্যাঁ। মানে খুব ছন্ন ছাড়া, মানে সভ্য হ্যাঁ। সমাজের মানুষ না তারা। সাইফুল চোখ মেলে দেখে জানালায় একজন পাগলি, চোখে মুখে ময়লা, চুলে জট বেঁধে আছে, জামা কাপড় ময়লা, এই ডান দিকে ছেঁড়া, এরকম দেখতেই সাইফুল একটু ভয় পায়নি যে আসলে, মানে একটু উদ্ভট লেগেছে যে কি হ্যাঁ, ব্যাপার, হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি আমি, হ্যাঁ। তো ততক্ষণে ট্রেন থেমে গিয়েছে। মানে সাইফুলের স্টেশন নাকি এটা? না, সাইফুলের স্টেশনে এখনো যায়নি। আচ্ছা, এটা আরেকটা স্টেশন। হ্যাঁ, আরেকটা স্টেশনে না। তো তখন সাইফুল খেয়াল করলো যে সেখানে খুব অন্ধকার, ট্রেনের অনেক সময় হয় কিন্তু ট্রেন কিন্তু ঝামেলা হয় ট্রেন চলার সময়, তখন কিন্তু থেমে যায়, আবার ঠিকঠাক করে আবার হ্যাঁ 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 যাওয়া শুরু করে। তো সাইফুল যখন দেখলো যে একজন পাগলি জানালায় দাঁড়িয়ে আছে, চেহারা বিভৎস, ময়লা, খারাপ, হ্যাঁ, তো এই তুমি কে? সাইফুল এভাবে বলছে, এই তুমি কে? এটা বলার পরে পাগলি কোনো কথা বলছে না। তখন সাইফুল খেয়াল করলো ট্রেন তো থেমে গিয়েছে। সাইফুল আবার সাহস করে একটু দরজায় গিয়ে দেখে না, এটা তো তার স্টেশন না। সাইফুল মনে করেছিল যে সে ঘুমিয়ে পড়েছে, হয়তো স্টেশনে চলে আসছে, বুঝতে পারেনি এতক্ষণ। তো এই কারণে সাইফুল যখন দরজায় গিয়ে দেখে যে না, তার স্টেশনে এখনো আসেনি, তার মানে ট্রেনের কোনো যান্ত্রিক সমস্যা হয়েছে, যার কারণে সাইফুল আবার ট্রেনটা তার থেমে গেছে। সিটে বসে। ততক্ষণে সাইফুল বসতে বসতে সে পাগলি আবার দরজা দিয়ে এসে সাইফুলের পাশের সিটে বসলো। পাশের সিটে যখন বসলো, সাইফুল এরকম একটা গা ঘিন ঘিন হ্যাঁ, করছিল, হ্যাঁ, যে ঘেন্না নিয়ে তাকাচ্ছিল যে কি নোংরা অবস্থা, একটা গন্ধ পচা নর্দমা থেকে মনে হয় উঠে আসছে। পাগলিকে দেখে তার একটা মানে একটা খুব- বিদ্রূপ, হ্যাঁ হ্যাঁ, একটা সে বিদ্রূপ এইভাবে চেষ্টা, নাক হ্যাঁ। টিপে ধরে আসলে ওখানে আবার জড়সড় হয়ে বসার চেষ্টা করলো। তো আবার ট্রেন ছাড়লো। ট্রেন যখন ছাড়ছিল তখন সাইফুল ঘড়ি দেখছিল যে কটা বাজে, হয়তো টাইম দেখছিল যে আসলে কতক্ষণ লাগতে পারে। তো ঘড়ি দেখে যখন উপরে তাকিয়েছে, দেখে যে সেই পাগলিটি তার সিট ছেড়ে এসে সাইফুলের সামনে দাঁড়িয়ে আছে এবং সাইফুলকে বলছে যে আমার আসলে কেউ নাই, আমি অসহায়, আমাকে নিয়ে যাবেন কিনা। পাগলি পাগলি জিজ্ঞেস বলছিল, করতে থাকে। হ্যাঁ পাগলি সাইফুলকে বলছিল। সাইফুল বলছে, আপনি সরেন তো, আপনাকে আমি চিনি না, আপনি নিয়ে যাই মানে আপনি কেউ নাই, মানে মানে এটা কি সাইফুল মগের ভাবছে যে মূল্য? এটা আরেকটা পাগলামি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি মগের মূল্য পাইছেন আপনি? তখন পাগলি বলছিল যে না না না, আসলে আমার কেউ না, আমি নিঃসঙ্গ, আমাকে একটু নিয়ে যান। আমার হাজব্যান্ড আমাকে মেরে বাসা থেকে বের করে দিয়েছে প্রায় 2 মাস হলো। এই 2 মাস আমি এই স্টেশনেই পড়ে আছি। পড়েছিলাম, কেউ খাবার দিলে খেয়েছি, কেউ টাকা দিলে নিয়েছি, এভাবে মানে আমার চলছে দেখতে জীবনটা। পাগলি হলেও উনি কথাগুলো কিন্তু কথা খুবই স্বাভাবিক স্মার্ট বলেছেন। বলছিল এবং খুব সাবলীল ভাবে কথা বলছিল। তো সাইফুলের একটু সন্দেহ লাগে, কিন্তু সাইফুলের মাথায় তখনও আসেনি এটা ভয়ানক কোনো ঘটনা বা ঘটতে অন্য যাচ্ছে। কিছু হতে পারে। অন্য কিছু হতে পারে। তো সাইফুল অনেক রিকোয়েস্ট করার পরে তাকে বলল, প্লিজ আপনি এখান থেকে যান, আপনার সিটে আপনি বসুন। তো তখন পাগলি তার সিটে না বসে একদম ট্রেন তো ঝিকঝিক ঝিকঝিক করে যাচ্ছে। ট্রেনের দরজার সামনে গিয়ে পাগলি আসলে বাতাস খাচ্ছিল, গরমের সময় তো গিয়ে দাঁড়াইছে। খুব সুন্দর বাতাস আসছে। পাগলি একদম এভাবে 1-2 লাইন কি সব গান গাচ্ছিল আর বাতাস খাচ্ছিল, বাতাসে তার জামা কাপড় উড়ছিল আর কি। সাইফুল খেয়াল করলো। তো হুট করে মানে পাগলি দরজা থেকে বের হয়ে হেলে বাতাস খাওয়ার চেষ্টা করছিল। তো হুট করে বাইরের কোনো একটা ইলেকট্রিক থাম্বা বা কিছু একটার সাথে শটাস করে বাড়ি লেগে পাগলি ধপাস করে এসে সাইফুলের পায়ের কাছে পড়ে যায় এবং তার চোয়াল দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে রক্ত, মানে এই যে একটা দুর্ঘটনা কাইন্ড অফ। হ্যাঁ, রক্ত বের হতে থাকে। এমন ভাবে রক্ত বের হতে থাকে, সাইফুল ভয় পেয়ে যায়। যা কিছু মানে হ্যাঁ, মরেই হ্যাঁ, যায় কিনা। হ্যাঁ, পরে সাইফুল খেয়াল করলো সে মারাই গেল, ওখানে চটফট করতে করতে মারা গেল।
এর মধ্যে সাইফুলের লাস্ট মানে স্টেশনে যখন নামবে তখন সাইফুল ভয়ে আসলে না, সে একটা লাশ নিয়ে এতটা রাস্তা আসছে হ্যাঁ, ট্রেনে, হ্যাঁ, হ্যাঁ। নামারও তো উপায় নেই, কেউ হ্যাঁ নেই। হ্যাঁ রাইট, তখন যখন দেখলো যে পাগলি ভয়াবহ মারা ব্যাপার। গিয়েছে তার একটু পরেই সে স্টেশনে চলে এসছে এবং সাব স্টেশনগুলা খুবই ছোট হয়, খুবই অন্ধকার ছিল, একটা দুটো সোডিয়াম লাইট ছিল, সে নেমে গেল, খুব ভয়ে ভয়ে নামলো এবং তার বিবেক বাধা দিচ্ছিল যে তার আমি লাশটা চলে যাবো নিয়ে- একটা লাশ ফেলে হ্যাঁ, রেখে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু সে আলটিমেটলি সাহস করে নেমেই যায় এবং নামার পর দেখে চারিদিকে অন্ধকার, কেউ নাই যার। কেউ নেই। তো ট্রেন আবার পেছন দিকে ব্যাক করে, ট্রেনের কিন্তু বগি দুই দিকে করা, হ্যাঁ, হ্যাঁ, যেটা চাইলে আবার ইঞ্জিন ঘুরিয়ে ঘোরানো নিতে বলে পারে, সেটাকে। হ্যাঁ, হ্যাঁ। ঘুরিয়ে নিতে পারে। তো সাইফুল অন্ধকারে একটা জায়গায় বসলো, চারিদিকে শুনশান নীরবতা, মাঝে মধ্যে দু একটা জোনাকির আলো দেখা যাচ্ছে বা কোন দূরের, সাইফুল বসেছিল কোথায়? ওখানে রেল স্টেশনের একটা পাশে বসেছিল, মানে এত অন্ধকার এবং সে নিজেকে এত অসুস্থ বোধ করছিল, আর 1 কিলোমিটার হেঁটে গেলে তার বাড়ি পেছন হ্যাঁ, দিকে। মানে সে একটা মর্মান্তিক দৃশ্যের আসলে সম্মুখীন হয়েছে, হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ। মানে মনকে বোঝাতে পারছে না, হ্যাঁ। সে একটু অপ্রকৃতস্থ ছিল। রাইট রাইট রাইট। তো এক সময় সে মাথা হেলে একটা গাছের ডালে হেলান দিয়ে বসেছিল, তো তখন হুট করে খেয়াল করলো যে কি করা যায়, আমার এত ভয় লাগছে বা আমি আসলে মাথা ঘোরাচ্ছিল, খুব দুর্বল লাগছিল, মানে একটু ক্ষুধার্ত, অসুস্থই হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়ছিল এবং বারবার সেই পাগলির কথা মনে পড়ছিল যে একটা মানসিক বিকারগ্রস্ত একজন মানুষ কিভাবে ট্রেনের একটা ইলেকট্রিক থাম্বার সাথে ধাক্কা খেয়ে আমার পায়ের কাছে গুটিয়ে পড়লো এবং মারা গেল। এটা নিয়ে সে ভাবছিল, হুট করে খেয়াল করলো যে সেই পাগলি তার সামনে নাচছে, মানে একা একা নাচছে, হেলে দুলে তার নাচছে সামনেই, তার সামনে। নিঃশব্দ শুনশান, যে তখন- পাগলির লাশ সে ফেলে আসছে ট্রেনে, হ্যাঁ, হ্যাঁ। সেই পাগলি এখানে না। হ্যাঁ হ্যাঁ, রক্তাক্ত ছিল না? না তখন আর রক্ত কিছু ছিল না, দেখছে যে পাগলি সেই একই রকম আগে যে হ্যাঁ, যেরকম দেখেছে ছেঁড়া আর কি, জামা কাপড়, accident-এর আগে, হ্যাঁ। ঠিক, কিন্তু খুব ধপধপে সাদার মতো দেখা যাচ্ছিল, যে পাগলি তার সামনে নাচছে, হাত হেলে দুলে, কোমর হেলে দুলে নাচছে এবং হি 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 করে হাসছে। তখন সাইফুল ভয় পেয়ে গেল, তার মানে এটা কোনো মানে এখন যেটা প্রেতাত্মা- ঘটছে সেটা স্বাভাবিক হ্যাঁ, ঘটনা না। স্বাভাবিক ঘটনা না, এটা কোনো প্রেতাত্মা বা কোনো কিছুর একটা ব্যাপার হচ্ছে, যার কারণে Symbolic কিছু হ্যাঁ, একটা। যার কারণে সাইফুল ওখান থেকে দৌড়ে পালাবার চেষ্টা করে এবং দৌড়ে যখন যাচ্ছিল রেল লাইনের আশেপাশে কিন্তু একটু ঝোপ জঙ্গল বেশি থাকে, হ্যাঁ, হ্যাঁ। তো যখন পাশ দিয়ে দৌড়াচ্ছিল তখন দেখছিল যে পায়ের সাথে গাছ বা ছাল বাকল কিছু একটা বেঁধে যাচ্ছে, যার কারণে সে রেল লাইনের উপরে উঠে দৌড়ানো শুরু করে সোজা স্ট্রেট। তো এর মধ্যে আরেকটা ট্রেন চলে এসছে উল্টা দিক থেকে আসছে, সাইফুল তখন একদমই খেয়াল করেনি, সেই পাগলি প্রেতাত্মার ভয়ে যখন মানে ছুটছে, ছুটছিল, বেদিশা। তখন রেলে কাটা পড়ে সে সেখানে মারা যায়। পাগলি নাকি? না, সাইফুল মারা গেল। সাইফুল মারা গেল? হ্যাঁ, সাইফুল ভয়ে যখন রেল লাইনের উপর দিয়ে দৌড়াচ্ছিল, আমি প্রথমে বলেছি যে একটু সাইড দিয়ে যখন দৌড়াচ্ছিল তখন গাছ বা জঙ্গলের সাথে হাত পা বেঁধে যাচ্ছিল, যার কারণে সে ভাবলো যে নামের এখন যেহেতু ট্রেন নাই, তো ট্রেনের লাইনের উপর দিয়ে আমি দৌড়াবো। আচ্ছা তো আচ্ছা, এইভাবে দৌড়ে যাবার সময় উল্টা দিক থেকে আরেকটা ট্রেন মানে এসে আরেকটা দুর্ঘটনা। সাইফুলকে আসলে সাইফুল তখন আসলে ওখানে নৃশংসভাবে ওখানে মারা গেল। মারা যায় আর কি। রনি ভাই, এখানে আমার যে ব্যাপারটা জানার, যে সাইফুল তো ট্রেনে একা ছিল এবং মানে এটা আমি ঘটনাটা শুনে আমার মনে হলো, আপনি বলছিলেন যে সাইফুল ট্রেনে একা ছিল এবং সেই যে নারী, সেই নারীকেও অন্য কেউ দেখেনি এবং সাইফুলও আলটিমেটলি মারাই গেল, বা সাইফুল যে দেখলো মানে একটা সেই পাগলি তার সামনে আবার ফিরে এসেছে। মানে টোটাল কথা হচ্ছে সাইফুল যে মারা গেল, কিন্তু মারা যাবার পরে তার এই ঘটনা এই publish ঘটনা হলো আসলো কিভাবে, আচ্ছা, এটা আমি এইখানে জানতে মজার চাই। একটা বিষয় আছে। কারণ আপনি সাইফুল তো সেই সময়টা আসলে হ্যাঁ, হ্যাঁ। পায়নি যে কাউকে বলে যাবে, হ্যাঁ, হ্যাঁ, বা কেউ তো প্রত্যক্ষও করেনি পুরো না, বিষয়টা। বিষয়টা হচ্ছে এরকম, ধরেন আমি আজকে সারাদিন কি করেছি না করেছি, কিন্তু শেষ পর্যন্ত রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছি, তার মানে আমি সারাদিন কি করেছি সেটা তো আর আপনি জানবেন না, তাই, কিন্তু হ্যাঁ। জানার একটা সোর্স আছে। হ্যাঁ, এই সোর্সটা আমি সোর্সের আসলে মাধ্যমে জানতে চাচ্ছি। সোর্সের মাধ্যমে মানুষ জানতে পারে। তো পরের দিন আসলে সাংবাদিক খোঁজ খবর নিয়ে দেখে যে ট্রেনে কাটা পড়ে একটা লাশ দ্বিখণ্ডিত হয়ে আছে, তো তারা সাইফুলের ছবি সহ স্থানীয় পত্রিকায় নিউজ করে আর কি। নিউজ করার পরে আসলে ট্রেনে কিভাবে মারা গেল নিউজ এসছে এভাবে যে এক যুবকের দ্বিখণ্ডিত মানে লাশ এটা পাওয়া একটা গেছে। গণমাধ্যমে আসছে, কিন্তু গণমাধ্যম কি ওই যে তো গণমাধ্যম পরে
সংগ্রহ করে মনে আছে যে সাইফুল যখন ট্রেনে উঠেছিল একজন সিনিয়র বয়স্ক একজন লোক তার কামরাতে শেষের সিটে বসেছিল। এই যার কথা লোকটা যিনি নেমে গিয়েছিলেন। হ্যাঁ, এই আমরা লোকটা শুনছিলাম যার কথা। পত্রিকা দেখে সাইফুলের সে ঘটনা সাংবাদিককে বলার চেষ্টা করে যে আসলে বয়স্ক লোকটা এভাবে বলছিল যে আমি ওই সাইফুল নাম তো সে জানে না, বলছিল যুবকটিকে আমি দেখেছিলাম এবং খুব ক্লান্ত, একটু মানে একটু ট্রেনে উঠেছিল। অপ্রকৃতস্থর মতোই দেখছিলাম। এবং মজার বিষয় হচ্ছে যে এইখানে এই রুটে যারা রাতে যাওয়া আসা করে এদের সামনে একটা করে অশরীরী বা প্রেতাত্মা এসে হাজির মানে এই রোডে এই ধরনের ঘটনা ঘটনা নতুন ঘটে। নয়। এর আগে ঘটেছে, অনেকে বেঁচে গিয়েছে, তাদের ঘটনা উঠে এসছে। এবং যে ভদ্রলোকের বয়স্ক লোকের কথা বললাম সেই বয়স্ক লোকটিও যেহেতু রেগুলার অফিসে যাওয়া আসা করে রাতে, সেই লোকটিও কোনো না কোনো সময় কামরায় হয়তো এই তিনিও এই ধরনের ধরনের ঘটনার এই সম্মুখীন ধরনের একজন হয়েছেন। পাগলিকে দেখতে পেত এবং সে ভয় দেখানোর চেষ্টা করত। এবং সে ভয় দেখানোর চেষ্টা করাতে অনেকে দৌড়ে লাফ দিয়ে দেওয়ার কারণে ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছে। এর আগে ঘটনা ঘটেছে। এইটা টোটাল সামগ্রিক একটা ঘটনা। আজকের এই যে ঘটনাটা আমরা শুনলাম, এটা একটা অদ্ভুত ঘটনা এবং এটার তথ্যসূত্র আসলে তাহলে গণমাধ্যম অবশ্যই, এবং সেই বৃদ্ধ হ্যাঁ, অবশ্যই গণমাধ্যম এবং ঢাকা এফএম এর যারা ভিউয়ার্স বা লিসেনার আছেন, আমার এই ঘটনা শোনার পরে হয়তো আপনারা ওনারা একটু- অনেকে রিলেট করতে পারে, হ্যাঁ, কারণ একটু- চুয়াডাঙ্গা থেকেও আশা করি যে অনেকেই হ্যাঁ। আমাদেরকে শোনেন। এবং যেই স্টেশনের কথা বলছি, আমরা আসলে নাম বললাম না কেন, কারণ আমরা এই ঘটনাগুলো নিয়ে আলোচনা করছি, পুনরাবৃত্তি করছি, কিন্তু সেই স্টেশনে আমি আর রনি ভাই হয়তো বারবার ফিরে যাব না, বারবার আপনারা ফিরে যাবেন। সো কখনো যদি সেখানে গিয়ে আপনাদের এই ধরনের ঘটনাগুলো মনে হয়ে যায়, এখানে আরেকটা বিষয় আছে, তাহলে সেটা আপনারা কিন্তু মানসিকভাবে অনেকটাই আহত হবেন যে হ্যাঁ, এই স্টেশন নিয়ে তো এরকম একটা ঘটনা শুনেছিলাম। হ্যাঁ, হ্যাঁ। আমরা আপনাদেরকে কখনোই ভীত করতে চাই না, এই জন্য না, আমরা এখানে আরো ভীত হবারও একটা ব্যবস্থা আছে। সেটা হচ্ছে যে আশা করি এই ধরনের কাজ করবেন না। এখন অবধি ওই জায়গাতে মানে অন্ধকার রাতে হ্যাঁ, হ্যাঁ। সাইফুলের অবয়ব দেখা যায়, মানে সাইফুলকেও বা অনেকে দেখেছে অনেকে ওখানে। দেখতে পায় যে সে তো মারা গেল, বাট অনেকে দেখেছে। এই ঘটনা হবার 1-2 মাস পরও এমন ঘটনা ঘটেছে যে ওই অ্যাক্সিডেন্ট যেখানে হয়েছে অন্ধকারে সাইফুলের অবয়ব দেখা যায় এবং সেই একজন পাগলি চরিত্র, মানে ওই বিকারগ্রস্ত নারীকে এলোমেলো পোশাকে, ময়লা এলোমেলো সেই পোশাকে নারীকেও অনেকে দেখেছে। এখন অনেকে দেখেছে। অর্থাৎ ওই রুটের এইটা একটা রেগুলার দৃশ্য হয়ে গেছে Right, অন্ধকার রাতে। right. তো আসলে এই ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এটা অনেক পুরনো ঘটনা এবং আসলে- আপনি নেটে সার্চ করলে দেখবেন যে হ্যাঁ। এই ঘটনাটাকে নিয়ে অনেকে ভিডিওতে আপনি- এসেও গল্প বানিয়েছে। আপনি রেলের কথা বলছিলেন, আসলে রেল রুটে এই ধরনের ঘটনা নতুন না আসলে। মানে আমরা দেখলাম যে রেলওয়ে, স্পেশালি বাংলাদেশের রেলওয়েগুলোতে প্রায় প্রত্যেকটা রেলওয়ে স্টেশনে আমার মনে হয় বাংলাদেশে এমন কোনো রেলওয়ে স্টেশন নেই যেখানে প্যারানরমাল কোনো history হ্যাঁ, নেই। রাইট। এই ধরনের ঘটনা কিন্তু অনেক আছে। আরেকটা ঘটনা, এটা আমি পরের এপিসোডে শেয়ার করব যদি আমাদের মনে থাকে আর কি। সেটা হচ্ছে যে রাতে যারা পাথর নিয়ে ট্রাক চালায়, হ্যাঁ, কিছু হ্যাঁ, ট্রাক রাতে যারা দেখেছে drive যে করে। 15 টন 20 টন পাথর বা ইটের গুঁড়া টুড়া নিয়ে জার্নি করে। এই ড্রাইভারদেরও কিন্তু এই ধরনের ঘটনা ঘটে, সেটা আমি পরের এপিসোডে আপনাদেরকে বলবো। তো শফি, যেটা বলছিলাম যে শুরুতেই আমি যেটা বলেছি সেটা লিসেনাররা এখন যাচাই বাছাই করলেই ওনারা এই ধরনের না, না, ঘটনা স্বাভাবিক। থেকে স্পেশালি বের আমি করতে মনে করি পারবে। যারা চুয়াডাঙ্গা থেকে শুনছেন তারা এই ঘটনা রিলেট করে নিতে পারবেন তাদের সাথে। রাইট, রাইট। তারাই ভালো জানেন তারাই আমাদের ভালো জানেন এবং আপনারা যদি সার্চ করেন তাহলে আসলে গণমাধ্যম বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে এই ঘটনার সাক্ষী বা যারা বলেছে, যাদের বা কখনো যারা সম্ভব হলে আমরাও যদি পারি চুয়াডাঙ্গার সেই সেখানে স্টেশনের যাবার- ভিডিও আপনাদের সেখানে জন্য হ্যাঁ সেখানে উপস্থাপন করব। যাবার চেষ্টা করব। তো অফেয়ারে যেটা বলছিলাম শাফি, যে আপনি মানে খুব ভয়ানক একটা ঘটনা আমার সাথে একটু ইন্ট্রো দিয়েছিলেন, সাথে আলাপ সেটা করছিলাম। একটু দর্শকদের উদ্দেশ্যে আমরা শেয়ার করতে পারি। দর্শক, আমরা তো আসলে প্যারানরমাল শোটা করি, আমরা তো এটা তো একটা হরর শো, কিন্তু আসলে কিছু বিষয় থাকে। দেখুন, আমরা এগুলোকে শুধু যদি এন্টারটেনমেন্ট হিসেবে চিন্তা করি, সেটা আমরা চিন্তা করতেই পারি, কিন্তু কিছু কিছু ব্যাপারে আসলে প্রশ্ন কিন্তু উঠে আসে, যেটা রনি ভাইয়ের সাথে আমি আলাপ করছিলাম। যেমন সম্প্রতি পুরো বিশ্বে আলোচনায় যে বিষয়টি আসলো, মানে পুরো বিশ্বে সবচেয়ে বেশি, আমি যদি 2026 সালের শুরুতে বা 25-এর শেষ দিকটা চিন্তা করি, বা 26 সালের শুরুতেই সবচেয়ে আলোচিত বিশ্বে যে ঘটনাটি, সেটা হলো জেফ্রি অ্যাপস্টিন ফাইল। রাইট।
জেফ্রি অ্যাপস্টিন ফাইল, যেহেতু আপনি বলছিলেন যে গণমাধ্যমের সাথে যেহেতু আমার কাজ করা হয়, রাইট। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাকে ইন ডেপথ স্টাডি করতে হয় আমার জব পারপাসে, আমার দায়িত্বের জায়গা থেকে। তো আপনারা জানেন যে 3 মিলিয়ন পেজ, মানে 30 লক্ষ পাতার ফাইল হচ্ছে জেফ্রি অ্যাপস্টিন ফাইল। তো আমি 30 লক্ষ পাতা তো আর স্ক্রল করা আমার পক্ষে সম্ভব না। আমার কাছে পুরো নথিটা আছে, 3 মিলিয়ন পেজের পুরো নথিটা আমার কাছে আছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি সেটা খুবই সেন্সিটিভ একটা সোর্স থেকে কালেক্ট করি। ওকে। সেখানে বাংলাদেশিদেরও নাম আছে, আমরা সেদিকে আজকে যাব না, সেটা Okay. হয়তো অনেক রাজনৈতিক ব্যাপার হয়ে যাবে, হ্যাঁ, অন্যদিকে চলে যাবে। এই যে জেফ্রি অ্যাপস্টেইনের যে কর্মকাণ্ড, আপনারা যদি খুব সূক্ষ্ম চোখে, রনি ভাই, আপনি যদি খুব সূক্ষ্ম চোখে জিনিসটাকে অবজার্ভ করেন, আপনি এবং আমি বা আমরা যারা আছি, যারা প্যারানর্মাল বিষয়গুলো নিয়ে স্টাডি করি, অনেক কিছু রিলেট করতে পারবেন। আজকে আমি যে বিষয়টা স্পেশালি ফোকাস করবো সেটা হচ্ছে ক্যানিবালিজম। ক্যানিবালিজম টার্মসটার সাথে আপনারা ঠিক কারা কতটুকু পরিচিত আমি জানি না। ক্যানিবালিজম মিন্স মানুষের মাংস আসলে ভক্ষণ করা আর কি, মানে মানুষের মাংস খাওয়ার যে টার্মস আছে সেটা হচ্ছে ক্যানিবালিজম। তো জেফ্রি অ্যাপস্টেইন ফাইলের বেশ কিছু, এটা গণমাধ্যম, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখতে পারবেন, জেফ্রি অ্যাপস্টেইন ফাইলও আপনি না, এটা তো আসলে এক রাতের মধ্যে দ্রুত পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়েছে, এবং ছড়িয়ে পড়েছে। আমি সেদিনই দেখেছি যে আসলে ওনাদের ভাষাটা এরকম ছিল যে একজন মানুষকে, মানে আমরা যেভাবে মুরগি হ্যাঁ, গ্রিল হ্যাঁ, করি, হ্যাঁ, চিকেন হ্যাঁ, গ্রিল হ্যাঁ, করা হয়, একদিক দিয়ে লাঠি ঢুকিয়ে আরেক দিক দিয়ে বের করে আগুনে গ্রিল করা হয়, ঠিক মানুষকে ওরা এইভাবে খেয়েছে। কিন্তু এই খাওয়াটা কি শুধুই টেস্টগত বিষয়, বা আপনার কি মনে হয় এই জিনিসটা? না, এটা আমার কাছে আসলে একটু অদ্ভুত লেগেছে এবং আমি বিশ্বাস করতে চাই আমরা না এখন সেটা। সেদিকেই যাব। ওকে, আমরা শুনি তাহলে। এই যে টার্মস, এগুলো আসলে স্যাটানিক প্যানিক বলতে 1980 এবং 90 সালের মধ্যে আমেরিকায় সবচেয়ে বেশি যে বিষয়টা ধোঁয়াশা সৃষ্টি করেছিল বা আতঙ্ক সৃষ্টি করেছিল সেটা হচ্ছে স্যাটানিক প্যানিক। স্যাটানিক প্যানিক একটা গ্রুপ ছিল, সেই গ্রুপের পার্সনদেরকে কিন্তু আইডেন্টিফাই করা যায়নি স্টিল নাও। ও আচ্ছা তারা ক্যানিবালিজমটা প্র্যাকটিস করতো, আচ্ছা আচ্ছা। এরা শয়তান সাধনা করত। আমি একটা কথা এই অমানিসার পর্দায় একাধিকবার বলেছি, ইউরোপ আমেরিকায় আমাদের চাইতে বেশি আধ্যাত্মবাদ চর্চা করা হয় ও হ্যাঁ, এর আগে এবং কিন্তু আপনি- অশুভ শক্তির চর্চা। হ্যাঁ, আমরা তো right, দেখি যে right. আমাদের এখানে তান্ত্রিক আছে যারা শ্মশানে বসে এসে, তারা আসলে কিছুই চর্চা করে না। আপনি যদি চিন্তা করেন, তারা 5% প্র্যাকটিস করে, বাকি 95% প্র্যাকটিস ইউরোপ আমেরিকাতে হয়। এবং সেখানকার একটা টার্মস আপনার শয়তানকে খুশি করার জন্য যেটা হয়, এবং আপনি অবাক হবেন, আমি ক্যানিবালিজম নিয়ে আরো পড়েছি, আমি দেখেছি, আপনাকে ওই ভিডিও আমি দিতে পারবো। আমি যে এই বিষয়গুলো নিয়ে আলাপ করছি, আমার আসলে নিজেরই শিহরণ আসছে আমার, মানে আমি বুঝতে পেরেছি, Right. আসলে গায়ের পশম দাঁড়িয়ে যাচ্ছে আসলে ভয়। এমনও টার্মস দেখেছি যে তার মা, একটা মা যিনি হচ্ছে অনেক আগে থেকে প্ল্যানচেট করত, এবং লুসিফার টার্মসের সাথে আশা করি অনেকেই পরিচিত। তারা লুসিফারের মানে পূজা করতো বা লুসিফারের প্রে করতো আর কি। মানে লুসিফার হচ্ছে অ্যান্টি গড, মানে কি, আমরা যদি বলি ইবলিশ বা শয়তান বা আপনি যেটাই বলেন, তো লুসিফার হচ্ছে একটা ওয়েস্টার্ন টার্ম শয়তানের। তো তারাই প্র্যাকটিসগুলো করতে গিয়ে তখন কিছু কিছু টার্মস থাকে, যেমন কি সবচেয়ে প্রিয়জনকে উৎসর্গ করতে হবে শয়তানের নামে। এখানে উদ্ভট যে তোমার সবচেয়ে প্রিয়জনের রক্ত প্রয়োজন, তোমার সবচেয়ে প্রিয়জনের মাথা প্রয়োজন, তোমার সবচেয়ে প্রিয়জনকে রান্না করে তুমি খাবা, এরকম টার্মস থাকে। এগুলো মানে হয় কি, আপনাকে আমি আরো একদিন বলেছিলাম যে শয়তান সাধনার একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আপনার ভেতরে মানবিকতার ছিটে ফোঁটা থাকা যাবে না। সো এই যে টার্মস, এগুলো এখন অনেকে রিলেট করতে পারবেন, কারণ এইগুলো অনেকেই পড়েছে বা এগুলো আমরাও বইয়ে পড়েছি, যে আপনি যখন শয়তানের সাধনা করবেন তখন আপনার হৃদয়কে কঠোর থেকে কঠোরতম হতে হবে, এবং সেইগুলোর পরীক্ষা হিসেবেই এই ধরনের প্র্যাকটিসগুলো হয়। আমি পড়েছিলাম আমেরিকায়, আমি কেন জেফ্রি অ্যাপস্টেইন ফাইল নিয়ে আজকে আলোচনা করছি এর কারণ, আমি 2017 সালে একটা ভিডিও পাই, সেটাও একটা সিক্রেট সোর্স থেকে, আমি সোর্সটা বলবো না। ওকে। একজন মা তার 2 বছর বয়সী সন্তানকে গ্রিল করেছেন, আহা, এবং সে এনজয় দ্যাট। অফ, কিভাবে সম্ভব? এবং সেই দৃশ্যই আমার মনে হলো, আমি যখন অ্যাপস্টেইন ফাইলটা খুললাম, আমার মনে হলো আমি ওরকম দৃশ্যই দেখছি।
তো তখন আমি রিলেট করার চেষ্টা করলাম যে ঘটনা কি, এটা কেন করছে। তো তখন আমি সেই মা 2017 সালে আমি যে মায়ের ভিডিওটা দেখি, আমি ওনাকে নিয়ে স্টাডি করলাম। স্টাডি করে দেখলাম যে উনি প্ল্যানচেট থেকে শুরু করে উনি বেশ কিছু শ্যাটানিক স্টাইল ফলো করতেন, শ্যাটানিক প্রে করতেন, মানে শয়তানকে উনি সন্তুষ্ট করতে চাই এই ইয়েগুলো দিয়ে। তো তখন আমি চিন্তা করলাম তাহলে জেফ্রি অ্যাপস্টেইন কি কোনোভাবে এটার সাথে রিলেটেড। তখন আমি আরো ভিন্ন কিছু টার্মস খুঁজে পাই। জেফ্রি অ্যাপস্টেইনের যে সাম্রাজ্য, যে আয়ারল্যান্ড আর কি, সেখানে কিন্তু শুধু উদ্ভট বা ভয়ঙ্কর জিনিস পাওয়া গেছে তাই না, সেখানে অনেক ধর্মের গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া গেছে, সেখানে অনেক ধর্মের ধর্মীয় গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া গেছে, মানে নথিপত্র, এই টাইপের কিছু? নথিপত্র না, এলিমেন্টস। আমি যদি আচ্ছা, আপনাকে আচ্ছা। বলি ইভেন পবিত্র কাবা শরীফের গিলাফ পাওয়া গেছে অ্যাপস্টেইনের আইল্যান্ডে, জানেন তো? এইটা আমি একবার একটা নিউজে দেখেছি। হ্যাঁ, এটা আমি কিন্তু বিশ্বাস করতে পারিনি। না, বিশ্বাস করতে পারেননি। তো আমি দেখলাম এই যে বিভিন্ন ধর্মীয় এলিমেন্টস, হ্যাঁ, যেমন কিছু হিন্দু ধর্মীয় জিনিস তার কাছে পাওয়া গেছে, অন্যান্য ধর্মীয়, এবং সেই জিনিসগুলোর ব্যবহার ছিল তার এখানে অদ্ভুত, উদ্ভট। আপনার ব্ল্যাক ম্যাজিক করতে যা যা লাগে এরকম কিছু জিনিসপত্র ছিল তার এখানে, বিভিন্ন ধর্মীয় জিনিসপত্র তার এখানে ছিল। এই টার্মসগুলো আমি রিলেট করে দেখলাম, বা এই টার্মসগুলো নিয়ে আমি স্টাডি করতে গিয়ে দেখলাম যে আপনি যখন মানে ব্ল্যাক ম্যাজিক বা শ্যাটানিক কাল্ট নিয়ে কাজ করবেন, তখন এই জিনিসগুলো আপনার প্রয়োজন হয়। এবং জেফ্রি অ্যাপস্টেইন যে ধরনের সাধনাগুলো করত, আমি একটা জিনিস আপনি হয়তো জানবেন রনি ভাই, দর্শকরা জানেন কিনা জানি না, আমি তাদের সাথে শেয়ার করছি। ইউরোপ আমেরিকার পলিটিক্স অনেকাংশে অতি প্রাকৃতিক বিষয়ের উপর নির্ভর করে। সেটা কি জানেন? কিরকম একটু বুঝিয়ে বললে আপনি ভালো লাগতো আর কি। এইটা ইউরোপের একটা বড় শতাংশের মানুষ, প্রায় 60% মানুষ এটা সমর্থন করে। Okay. আমরা দেখি যে ভোট হচ্ছে, রাজনীতি হচ্ছে, এটা আসলে কিছু না। লট অফ পিপল বিলিভ দ্যাট যে আমরা যাদেরকে দেখছি ট্রাম্প, তারা সবাই আসলে ক্লোন, তারা কেউ আসলে পলিটিক্সের পার্ট না। এরা সবাই আসলে শয়তান, মানে শয়তানের তরফ থেকে শয়তানের প্রতিনিধিত্ব করে, এরকম একটা থিওরি কিন্তু প্রচলিত আছে। আপনি রিলেট করতে পারবেন? ওকে, এই আপনি যেটা বলেছেন সেটা কিন্তু আমাকে আমার অফিসের এক সিনিয়র একদিন বলছিল যে আপনি রনি ভাই খেয়াল করবেন যে পুরো পৃথিবীতে এই যে আমাদের দেশে দেশে নির্বাচন হচ্ছে, মানে ইলেকশন হচ্ছে, একজন করে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হচ্ছে, সবাই কিন্তু ক্ষমতাধর এবং খারাপ একটা ক্লোন থেকে আসা। তো তখন আমি আসলে হেসে উড়িয়ে দিয়েছি যে এটা কিভাবে সম্ভব। পরে যখন আমি খেয়াল করলাম যে ট্রাম্প কিন্তু প্রত্যেকটা দেশকে ছোট করে দেখছে এবং একটা প্রেসার ক্রিয়েট করছে, তার মানে তার মাথার মধ্যে ইসরায়েলে থার্ড টেম্পল কিন্তু খুব আলোচনা এসেছিল। আপনি কি জানেন যে আমেরিকায় কিন্তু শয়তানের সাধনা করার জন্য আলাদা টেম্পল আছে? হ্যাঁ, এর আগে আপনি বলেছেন। হ্যাঁ, যেমন আমরা দেখি, যেমন বাংলাদেশে আপনি হয়তো বুদ্ধিজম টেম্পল পাবেন, হিন্দুইজম টেম্পল পাবেন, আপনি হয়তো মসজিদ পাবেন, মাজার পাবেন, কিন্তু ইউরোপ আমেরিকায় আপনি শ্যাটানিক টেম্পল পাবেন যেখানে শয়তানের উপাসনা করা যায়। ওকে, সো এই যে টার্মসগুলো, আমি তখন জেফ্রি অ্যাপস্টেইনের ফাইল খুলে আমার সামনে অনেক কিছু আসলে পরিষ্কার হয়েছে। আমি জেফ্রি অ্যাপস্টেইন ফাইল থেকে কিছু জিনিস, এই এপিসোডে এটা আমরা করব না, আমি নেক্সট এপিসোডে জেফ্রি অ্যাপস্টেইন ফাইল থেকে কিছু জিনিস, এটা হয়তো বা আমাদের একটা সিরিজও হয়ে যেতে পারে। যেমন আদম ধর্ম নিয়ে আপনাদের সঙ্গে কিন্তু আমরা একটা দীর্ঘ সময় আলোচনা করেছিলাম, প্রায় কয়েকটা এপিসোড, 2 থেকে 3টা এপিসোডে আমরা আদম ধর্ম নিয়ে বলেছি। শফি, একটু আপনাকে মানে আমি একটু যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে অ্যাপস্টেইন ফাইল নিয়ে যেহেতু কত লক্ষ পেজের কথা বলেছেন আপনি, 3 মিলিয়ন পেজেস, 30 লক্ষ পেজ মানে কিন্তু কম কথা না। এবং তো এটা আমার কাছে সবচেয়ে অদ্ভুত লেগেছে কেন জানেন? আমার কাছে এই ফাইলটা, আমরা তো পৃথিবীতে অষ্টম আশ্চর্য চিনি, আমার কাছে এই ফাইলটা নবম আশ্চর্য। একটা মানুষের জীবনের এত মানে ছোট ছোট পার্ট, সেগুলো প্রমাণ সহ একটা জায়গায় উপস্থিত করা 30 লক্ষ পেজ, এটা বানালো কিভাবে, এটা কিভাবে আসলো, আই এম টোটালি কনফিউজড। এবং তাহলে এইখানে আমরা যেটা করতে পারি, আমাদের লিসেনার জেফ্রি অ্যাপস্টেইনের মৃত্যু, যেটা জেফ্রি অ্যাপস্টেইন কিন্তু সুইসাইড করেছিল কারাগারে, কিন্তু আপনি দেখবেন সুইসাইড কারা করে? দুর্বল চিত্তের মানুষ, দুর্বল প্রবৃত্তির মানুষ। আপনার কি জেফ্রি অ্যাপস্টেইনকে কখনো দুর্বল প্রবৃত্তির মানুষ মনে হয়েছে? না, দুর্বল তো কখনো মনে হবার কথা না, কারণ হচ্ছে সে এত ভয়ানক ঘটনা সেখানে ঘটিয়েছে। পৃথিবীর সবচেয়ে নৃশংস ব্যক্তিদের একজন না? হ্যাঁ। সে যে সুইসাইড করেছে এই নিয়েও কিন্তু
ওকে, এইটা আমরা যেটা করতে পারি শাফি, আমাদের ভিউয়ার্স এবং যারা লিসেনার আছেন ঢাকা এফএম যারা শুনছেন এবং দেখছেন, যারা অমানিসা দেখছেন শুনছেন, তাদের জন্য আমরা আপনার এই যে 30 লক্ষ পেজের যে গল্প বা ঘটনা, সেটা আমরা আসলে বিভিন্ন আইটেম ওয়াইজ ভাগ করে নিতে পারি। এবং সেটা ওনারা না করা একটা যেতে পারে। প্র্যাকটিস করতো। আমরা যে আছি না, যেমন আপনি আমি দুজন মানুষ, আমাদের ক্ষুধা লাগে, আমরা এখন শো করতেছি, শো শেষে হয়তো আমরা খাবো, আমরা একটু আড্ডা দিব, এটা হচ্ছে মানুষ কেন্দ্রিক আচরণ, মানুষের সহজাত স্বভাব। জেফরি অ্যাপস্টেনের ওই আইল্যান্ডটাই ছিল অদ্ভুত, যেখানে চর্চাই হতো মানুষের চর্চা না, এখানে মানুষকে খেয়ে ফেলা, মানুষের রক্তপিণ্ড, মানে আপনি যদি দেখেন আপনি অদ্ভুত হবেন, মানে অদ্ভুত ভাবে আপনি মানে পুলকিত হবেন। এবং জেফরি অ্যাপস্টেনকে বাইরে দেখে কখনোই আপনি চিন্তা করতে পারবেন না যে এই মানুষটা এই আইল্যান্ডের প্রতিষ্ঠাতা। তো আমরা কি ছোট্ট একটা দুটা এক্সাম্পল আজকে শুনতে পারি কিনা? সেটা আজকে আমি ক্যানিবালিজম নিয়ে কথা বলবো। আমি যেহেতু দেখেছি জেফরি অ্যাপস্টেন কিন্তু ক্যানিবালিজম প্র্যাকটিস করতো। একটা মানুষ, তার চেহারায় কোনো ধরনের, আমি ছবিগুলো দেখেছি, কোনো ধরনের পরিবর্তন করা হয়নি, শুধু তাকে বার্ন করে প্রস্তুত করা হয়েছে এবং সে প্রেগনেন্ট ছিল, ওই অবস্থায় তাকে খাওয়া হবে। সো এই টার্মসটা আমি যখন ফিল আপ করতে গেলাম, আমি দেখলাম যে এইটা স্যাটানিক রিলিজিয়াসের অনেক বড় একটা পার্ট। এবং স্যাটানিক মানে হচ্ছে শয়তানের শয়তান উপাসনা সাধনা, করা, হ্যাঁ, শয়তান শয়তানের সাধনা, উপাসনা এক করা। কথায় আপনি আমি যেমন কথার কথা ধরেন, একজন যিনি হিন্দু ধর্মাবলম্বী, তিনি মন্দিরে যাচ্ছেন প্রে করতে, তার কিছু ধর্মীয় কর্মকাণ্ড আছে, তিনি পূজা দিচ্ছেন, দেবতাকে খুশি করার জন্য কিছু টার্মস ফলো করছেন। আমরা দেখি যে গৌতম বুদ্ধের ফলোয়াররা গৌতম বুদ্ধকে হ্যাপি করার জন্য কিছু করেন, আমরা গডকে স্যাটিসফ্যাকশন বা স্যাটিসফাই করার জন্য কিছু করি, ওরা শয়তানকে স্যাটিসফাই করার জন্য এই বিষয়গুলো করে। তার মানে ওনারা এফস্টেন ফাইলে যেটা আছে যে ওখানে শয়তানকে খুশি করার জন্য আমি এরকম অনেক কিছু পেয়েছি, নৃশংস কিন্তু ঘটনা আজকে আমি ঘটেছে। ডিপে যাব না কেন, আমি Okay. এখানে একটা বিষয় বলি। আমি শুধু আজকে ক্যানিবালিজম টার্মসটার সাথে মানুষকে পরিচয় করিয়ে দিলাম, বা আমাদের যারা জানতেন না, ক্যানিবালিজম হচ্ছে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে সমগোত্রীয় কাউকে ভক্ষণ করা। মানে আমি একজন মানুষ, কতটা ভয়ঙ্কর! হ্যাঁ আমি একজন মানুষ, আমি একটা উদ্দেশ্য নিয়ে একজন মানুষকে খেয়ে ফেলবো, অফ, কিভাবে? এটা হচ্ছে ক্যানিবালিজম। জেফরি অ্যাপস্টেন ফাইলে ক্যানিবালিজমের মাল্টিপল উদাহরণ আছে। আজকে আমি শুধু আপনাদের জন্য এই টার্মসটাকে তুলে ধরলাম এই কারণে, আমি চাই আপনারা এটা নিয়ে, আপনারাও যারা আছেন, আপনারা ক্যানিবালিজমটা নিয়ে আপনাদের মতো একটু স্টাডি করে নিন যারা করতে চান। আর বাকি এপিসোডগুলোতে আমরা নেক্সট এপিসোড থেকেই আমি ক্যানিবালিজমের প্রুফ সহ এখানে আলোচনা করব। আমি একটু আগে যেটা আপনাকে বলছিলাম যে যেহেতু এফস্টেন ফাইলটা আসলে দীর্ঘায়িত, বড় একটা ফাইল নিয়ে যদি কাজ করি না রনি ভাই, তাহলে দেখা যাবে যে আমাদের 1 বছরের সিরিজ করতে না না ওটা না, আমরা হয়তো একটা দুটো এপিসোডে আপনার কাছ থেকে এই, আপনি যেহেতু প্রায় 30 লাখ পেজ আপনি দেখেছেন বা হ্যাঁ, মানে, পেয়েছেন, হ্যাঁ, আমি পেয়েছি হাতে, হ্যাঁ। ধীরে ধীরে দেখছেন, তো সেখান থেকে ভয়ানক দুটো বা তিনটা ঘটনা আমরা ধীরে ধীরে সেটা শেয়ার করতে পারি। ঠিক আছে, সেটা আমরা তুলে নেব। আমি বলি জেফরি অ্যাপস্টেন ফাইলকে আমি আগামী 2-3 এপিসোডের মধ্যে প্রপারলি আমি একটা এক্সপ্লেনেশন আমি আমাদের যারা লিসেনার আছে, কারণ 30 লক্ষ পেজ আসলে এটা কখনোই পড়া সম্ভব না আপনাদের কারো পক্ষে, বাট আই উইল মেক ইট এ সামারাইজ এনি হাউ ফর ইউ। সো এই জিনিসটাই আমি শুধু এইটুকু, জেফরি অ্যাপস্টেনের প্রসঙ্গটা আজকে কেন আনলাম, আমি দেখেছি জেফরি অ্যাপস্টেনের এই বিষয়গুলো নিয়ে শুধু আমি না, আমাদের অমানিসার দর্শকরাও আমার কাছে আসলে এই ব্যাপারটা নিয়ে কথা বলেছেন যে ভাইয়া এইটাও কি আদৌ সম্ভব, যা দেখছি এগুলো কি মানুষের কাজ? তো তখনই আমি ভেবেছি যে জেফরি অ্যাপস্টেন ফাইলে আমি যা যা দেখেছি তার কিছুটা অংশ আমি অমানিসার এই এপিসোডে তুলে ধরব। কিন্তু এইখানে আমার কাছে যেটা অকল্পনীয় মনে হয় সেটা হচ্ছে যে এই যে একটু আগে যেটা বলছিলেন যে মা তার শিশু সন্তানকে পুড়িয়ে খাচ্ছে, কিন্তু এটা তো প্রমাণ আছে, তো হ্যাঁ প্রমাণ আছে, এবং কিন্তু সেই মা ইচ্ছে করে সেটা ভিডিও করেছে। হ্যাঁ মানে এই বিষয়গুলো না আমার কাছে আসলে অবাস্তব। আপনার কাছে অবাস্তব কেন এটা মনে কিভাবে হচ্ছে জানেন? সম্ভব যে মানুষ হয় মানুষের মাংস খাচ্ছে এবং তার সন্তানের মাংস সে খাচ্ছে, হ্যাঁ, এবং এটা enjoy কিভাবে ওফ এবং আল্লাহ মাফ দেখেন করুক। হ্যাঁ। আপনি কিন্তু এটা ভাবতে পারছেন না, আমিও ভাবতে পারছি না, কিন্তু সেই মা সেটা করেছেন, সেটা প্রমাণও রেখেছেন তিনি। এটা হয় কি, শয়তানিক কালগুলো রনি ভাই, আপনি যদি বিশ্বের আরো ইতিহাসে আমরা যদি আরো পিছিয়ে যাই, আপনি অবাক হয়ে যাবেন। শয়তানিক কাল্টের যে কর্মকাণ্ড, ইউ ক্যান্ট ইমাজিন দ্যাট হোয়াট দে ক্যান ডু। ইভেন Okay, এটা প্র্যাকটিস, যেমন ধরেন আজকে আপনি আমি কেন এটা ভাবতে পারছি না,
আপনি আমার সামনে বসে আছেন, আমি আপনার সামনে বসে আছি, বাট আপনার সামনে যখন সরাসরি লুসিফার এসে হাজির হবে এবং লুসিফার যখন বলবে যে তোমাকে তো সব আমি দিচ্ছি, ইউ ক্যান গেট এভরিথিং ফ্রম মি, তুমি ওকে দিয়ে কি করবা? পৃথিবীতে ক্ষমতা, জানেন তো ক্ষমতা বা লোভ কত খারাপ জিনিস। ইভেন জেফ্রি অ্যাপস্টেইন ফাইলের সঙ্গে এই প্যারানরমাল বিষয়গুলো আরো সংযুক্ত কিভাবে, আমি যেভাবে এটা আইডেন্টিফাই করেছি অ্যাজ এ রিসার্চার হিসেবে, পৃথিবীতে আপনি যত শয়তান সাধক পাবেন তাদের কারো মৃত্যু সুন্দরভাবে হয়নি। জেফ্রি অ্যাপস্টেইনের কিন্তু সুইসাইড করার কোনো এলিমেন্টস জেলে ছিল না। আপনি জানেন যে জেলে আত্মহত্যা করার মতো, একজন কারাবন্দী কিন্তু জেলে আত্মহত্যা করার মতো কোনো এলিমেন্টস পাবে না বা নেই সেখানে। না, এটা আমি আপনার মনে আছে যে আমি একবার একটা থ্রিলার গল্প লিখেছিলাম, হ্যাঁ, সেখানে হ্যাঁ। বলেছিলাম যে ফাঁসির আসামিদের কোথায় রাখা হয়, কোথায় কিভাবে রাখা রাখা হয়, হয়, right. এবং ফাঁসির আসামিরা অনেক সময় ডিপ্রেশনে গিয়ে Remand. সুইসাইড করার চেষ্টা করে, কিন্তু সুইসাইড করার মতো কোনো এলিমেন্টস বা Elements খুঁজে কিছু পাওয়া যায় না। থাকে না। আপনার বইটার Even নাম বড় Remind, গামছাও আমার মনে থাকে না। আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিমান্ড। হ্যাঁ, সো এই যে জেফ্রি অ্যাপস্টেইন, তো সে যে সুইসাইডটা করলো, হ্যাঁ। এটাও কোনো স্বাভাবিক বিষয় না। পৃথিবীতে আপনি যত শয়তান শাসক পাবেন বা শয়তানের উপাসক পাবেন, তাদের প্রত্যেকের মৃত্যু হয়েছে রহস্যজনকভাবে। ওকে, আমরা এই ধরনের আজকে জাস্ট আমি এটা দর্শকদের সাথে আলোচনা করে রাখলাম এই কারণে, আমার মনে হয়েছে এটা নিয়ে আপনারা যে পরিমাণ প্রশ্ন বা আমার ব্যক্তিগত মহল থেকে আমাকে করেছেন, আমার মনে হয়েছে শুধু জেফ্রি অ্যাপস্টেইন ফাইলের সাথে সম্পৃক্ততা আছে কিনা সেইটা আগে আপনাদেরকে আমার জানানো আমার কাছে দায়িত্ব মনে হয়েছে। আমি আপনাদেরকে সেই জিনিসটা জানালাম, আর বাকি আমার যা রিসার্চ আছে সেগুলো আমি ধারাবাহিকভাবে তুলে ধরবো। ওকে শাফিউল মাওলা শাফি, আমরা আগামী পর্বে এটা নিয়ে বিস্তর আলোচনা করব, বিস্তর এবং আলোচনা করব এবং অনেক কিছু আমাদের দর্শক হ্যাঁ, এবং অ্যাপস্টেইন ফাইল থেকে পেতে যাচ্ছে। সেই ট্রাক ড্রাইভারের একটা গল্প আমি শেয়ার করতে চাই। তো আজকে এ পর্যন্তই, আমরা আজকে ইতি টানি, এবং যারা দর্শক লিসেনার যারা আছেন বা আমাদেরকে ফলো করেন বা আমাদেরকে দেখছেন, সবাইকে অমানিসার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, এবং সেই সাথে ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।